কিন্তু অক্ষর আবার কাকে বলে? অক্ষর নিয়েও আবার তফাৎ আছে, ঠিক আছে? অক্ষর আর বর্ণ সবাই এক করে দেয়, কিন্তু অক্ষর আলাদা, বর্ণ আলাদা, ধ্বনি আলাদা, তিন রকম আলাদা, ঠিক আছে? বিবৃত, তাহলে বিবৃত স্বরধ্বনি কি হবে? তো আজকে আমরা শুরু করব ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা ব্যাকরণ ভাষা পার্টটা, ঠিক আছে? তোমাদের দুটা পার্ট আছে, একটা হচ্ছে ভাষা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, শিল্প সাহিত্যের ইতিহাস, আর একটা হচ্ছে ভাষা। দুটো পার্ট আছে, ঠিক আছে? তো প্রথম পার্ট থেকে থাকবে 5 নম্বর, অর্থাৎ শিল্প সাহিত্যের ইতিহাস থেকে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ভাষা ভাষা বিজ্ঞান, যেটা হচ্ছে আমাদের গ্রামার যেটা বলি, সেখান থাকবে 10 নম্বর। তো এই 10 নম্বর আমরা খুব সহজে ক্যারি করতে পারবো, ঠিক আছে? যদি আমরা ভালো করে ভিডিওটা দেখি, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখি, ঠিক আছে? তাহলে রিকোয়েস্ট করবো তোমরা পুরোটাই ভিডিওটাই দেখবে, ঠিক আছে? আর খুব সহজভাবে ডিসকাস করব, একদম একটা ক্লাসের মধ্যেই আমরা অনেকটাই এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি বাংলা ব্যাকরণের। তাহলে এর কয়টা পার্ট আছে? আমাদের 3টে পার্ট আছে। একটা হচ্ছে ভাষা বিজ্ঞান, দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব, ঠিক আছে? ধ্বনিতত্ত্ব, আর তৃতীয় হচ্ছে আমাদের কি ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা, ঠিক আছে? ধ্বনি পরিবর্তনের বিভিন্ন দিক, ঠিক আছে? তাহলে এই 3টে জিনিস আমাদের পড়তে হবে আমাদের বাংলা ব্যাকরণে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচনা করব, ঠিক আছে? খুব বেসিক, খুব সিম্পল ভাবে আমরা সহজভাবে আলোচনা করব ধ্বনিতত্ত্ব। তাহলে এই ধ্বনিতত্ত্বটা খুব একটা বোঝার বিষয় রয়েছে, আমরা যদি বাইরে রিডিং পড়ি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো না, ঠিক আছে? এই জন্য মনোযোগ সহকারে সবাই ক্লাসটা করবে, ঠিক আছে? ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে সর্বপ্রথমে আমরা দেখব যে ধ্বনি কি। এটা কিন্তু ওই ধ্বনি গরিব ওটা না, ঠিক আছে? এটা আলাদা ধ্বনি। ধ্বনি হচ্ছে কি, এটা আমরা সর্বপ্রথমে সংজ্ঞাটা দেখব। তো ধ্বনি হচ্ছে আমরা আমাদের বাকযন্ত্র থেকে, হ্যাঁ, যে স্বর উচ্চারিত হয়, ঠিক আছে, সেটাকেই আমরা বলবো কি ধ্বনি। এবার আমরা বাকযন্ত্র কি, ওই বাঘ নাকি রয়্যাল বেঙ্গল টাইগার? না, ওই বাঘ না। আমাদের বাঘ হচ্ছে এখানে বাকযন্ত্র, ঠিক আছে? কি হচ্ছে? বাকযন্ত্র, বাঘ যন্ত্র, ঠিক আছে? তো বাকযন্ত্র কয়টা জিনিস নিয়ে গঠিত? 5টা জিনিস। কি কি? তাহলে কি বললাম? মূর্ধা মানে জিহ্বা, ঠিক আছে? তাহলে এই 5টা জিনিস থেকে আমরা কি হয়, আমাদের বাকযন্ত্রটা তৈরি। এই 5টা জিনিস আমার প, ঠিক আছে? এই ঠোঁটটা না থাকলে উচ্চারণ হতো না। আবার কিছু কিছু আছে দন্ত দিয়ে উচ্চারণ হয়, যেরকম আমরা বলি দন্ত ন, বলি না? আর দন্ত না বলি, ওটা দন্ত না, ওটা দন্ত ন, ঠিক আছে? দন্ত ন মানে ওটা দাঁতের সাহায্যে উচ্চারিত হয়, ওই জন্য, ঠিক আছে? ন ন। ওই যারা ফোগলা আছে ওরা ন ন উচ্চারণ করতে পারবে না, র বলবে ল, র কে বলবে ল, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তাহলে দন্ত, তারপরে হচ্ছে ওষ্ঠ, নাসিকা। আবার কিছু কিছু বর্ণ আছে আমরা কি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেগুলো নাক দিয়ে উচ্চারণ হয়, যেরকম চাঁদ, ঠিক আছে? চাঁদ। তাহলে দেখ, তাহলে শ্বাস বায়ুটা কি আমাদের নাক থেকে বেরোচ্ছে আর কি মুখ থেকে বেরোচ্ছে। তাহলে এই শ্বাস বায়ুটা নাক থেকে আর মুখ নিয়ে, তো তাহলে কি বললাম, আবার বলে দিচ্ছি, বাকযন্ত্র থেকে উচ্চারিত স্বর কি, স্বরকে কি বলা হয়? ধ্বনি, ঠিক আছে? এবার এই ধ্বনি কয় প্রকার? ধ্বনি কয় প্রকার? 2 প্রকার। একটা স্বরধ্বনি আর একটা কি ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? যেরকম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এবার বলছি স্যার, বর্ণ কাকে বলে আর ধ্বনি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, আমরা কি করে বুঝবো? হ্যাঁ, তাহলে ধ্বনি আর বর্ণের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? এটা ভাববি না যে ধ্বনি আর স্বরধ্বনি, ধ্বনি আলাদা আর হচ্ছে বর্ণ আলাদা, বোঝা গেল? ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে সাউন্ড বা যে স্বর, সেটাকে আমরা কি বলবো? ধ্বনি। আর বর্ণ কাকে বলবো? বর্ণ হচ্ছে কি, যে এই যে আমরা বাকযন্ত্র থেকে যে সব যে সাউন্ডটা উচ্চারিত করলাম, এটা লিখিত রূপকে বলা হয় বর্ণ। বোঝা গেল পার্থক্যটা? বুঝতে পারলি? লিখিত রূপকে বলা হয় বর্ণ। যখন আমরা ওটাকে লিখবো, এই যে ক, এটাকে যখন আমরা লিখবো তখন এটা হয়ে গেল বর্ণ। আর এই কটাকে যখন আমরা বলবো, ক উচ্চারণ করব, তখন সেটাকে বলবো ধ্বনি। বোঝা গেল? ধ্বনি আর কিসের বর্ণের মধ্যে পার্থক্য। তাহলে সর্বপ্রথম আমরা ধ্বনি টনি আসার আগে এবার আমরা আরেকটা জিনিস জানবো। তাহলে বর্ণ জেনে গেলাম, ধ্বনি জেনে গেলাম, আমরা কি জানবো? অক্ষর। এবার অক্ষর ফের কাকে বলে? ঝামেলা। অক্ষর মানে আমরা বুঝি এগুলোই তো, হ্যাঁ? কিন্তু অক্ষর আবার কাকে বলে? অক্ষর নিয়েও আবার তফাৎ আছে, ঠিক আছে? অক্ষর আর বর্ণ সবাই এক করে দেয়, কিন্তু অক্ষর আলাদা, বর্ণ আলাদা,
ধ্বনি আলাদা, তিনটা তিন রকম আলাদা, ঠিক আছে। এবার আমরা জানবো অক্ষর কি। দেখ আমরা যখন কোনো জিনিস উচ্চারণ করি কোনো শব্দ, তখন দেখবি যে এক শ্বাসে বা এক এক ঝোঁকে কতটা উচ্চারণ করি, সেটাই হচ্ছে অক্ষর। যেরকম আমি বললাম, হ্যাঁ, যেরকম আমরা লোম, ঠিক আছে, কি বললাম, কলম। তাহলে দেখ এটাকে যখন আমরা উচ্চারণ করি তখন প্রথমে আমরা কি বলি, ক, ক বলি না, প্রথমে প্রথমে কটা আসছে, ঠিক আছে, ক আসছে, তারপরে কি আসছে, লম, লম। দেখ কলমটা আমরা কিন্তু দুবারে উচ্চারণ করি, দুটো দুটো দুবারে উচ্চারণ করি না, কলম, বা এরকম বলি কি কল ম, এরকম বলি কি না, এরকম বলি না, তাহলে কি আমরা বলি, ক লোম, ক, কটাকে একবার উচ্চারণ করি আর একবার উচ্চারণ করি লোমকে উচ্চারণ করি, ক লোম। তাহলে এই যে এক ঝোঁকে কোনো শব্দ যখন এক ঝোঁকে উচ্চারণের সময় যতটা উচ্চারণ করি সেটাকেই বলা হয় অক্ষর। তাহলে এখানে কটা অক্ষর আছে, দুটো অক্ষর, বোঝা গেল, কটা অক্ষর আছে, দুটো অক্ষর। এবার আমি যদি বলি তোদের, হ্যাঁ, তোরা বলবি নিজে, মাধ্যমিক, বলতো এখানে কটা অক্ষর আছে বল। এবার আমরা জানবো মুক্ত দল রুদ্ধ দল কাকে বলে, ঠিক আছে, পড়েছিস কেউ মুক্ত দল রুদ্ধ দল ক্লাস 8-এ? পড়িসনি তো, এখানে জেনে নে ক্লাস 12-এ মুক্ত দল রুদ্ধ দল কাকে বলে। দেখ তাহলে এই যে আমরা যে অক্ষরটা উচ্চারণ করি, দল, দল উচ্চারণ করি, ঠিক আছে, তো দল, দল, তাহলে দল উচ্চারণ করলে দল মানে দল কয় প্রকার, কয় প্রকার দল, দুই প্রকার, একটা মুক্ত দল আর একটা কি, ভালো করে বলছি, মুক্ত দল আর একটা কি, রুদ্ধ দল, ঠিক আছে। এবার মুক্ত দল কাকে বলে আর মুক্ত দল আর রুদ্ধ দল কাকে বলে। তো দেখ যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করব, ঠিক আছে, যখন কোনো আমরা শব্দ লিখবো, বর্ণ লেখার সময়, হ্যাঁ, তার যদি সেই বর্ণটা, সেই শব্দটা যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, ঠিক আছে, কি বললাম, যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, শেষের বর্ণটা যদি স্বরবর্ণ থাকে, হ্যাঁ, তাহলে তাকে বলবো আমরা মুক্ত দল। আর শেষের বর্ণটা যদি কি থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে তাকে আমরা বলবো রুদ্ধ দল। এবার উদাহরণ দিয়ে একটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম আমি বললাম, কি বললাম, পাখি, কি বললাম, পাখি, তাহলে এটা ভাঙলে কি হবে রে, ক প্লাস কি হবে, আ প্লাস কি হবে, খ, হ্যাঁ, খ, তারপরে এটা কি রসই, তাহলে এটা হয়ে গেল রসই। তো দেখ এর শেষে কি আছে, এটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, স্বরবর্ণ না এটা ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, স্বরবর্ণ, ভুলে গেছিস, স্বরবর্ণ। তাহলে এই স্বরবর্ণ যদি শেষে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটা হবে মুক্ত দল। আদারওয়াইজ যদি তার যদি উচ্চারণের সময় যদি শেষে কি থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেটাকে বলবো মুক্ত দল। যেরকম আমি বললাম কি উদাহরণ, উদাহরণ হচ্ছে কলম, ওই যে কলম, কলম উদাহরণ দেখ, কলম, তাহলে হয়ে গেল দেখ, ক হসন্ত, ল অসন্ত, অ, দেখ ল এর সাথে অ উচ্চারণ করি কিন্তু, ক ল, বুঝতে পারলি, ক, আর ক এর সাথে আবার অ উচ্চারণ করি, ঠিক আছে, তারপরে আবার উচ্চারণ করি ম, ম, মটাকে একবারই উচ্চারণ কিন্তু, বুঝতে পারলি, মটাকে এরকম বলি কি কল ম, এরকম বলি কি না, আমরা বলি কলম। তাহলে এখানে আর কিন্তু কোনো বর্ণ থাকবে না, ঠিক আছে। এটা দেখ, এবার এটা বল শেষের বর্ণটা কি, ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা হয়ে গেল কি রুদ্ধ দল, বুঝা গেল, হ্যাঁ। এবার এটা করতো দেখি তোরা, বিদ্যালয়, এটা কর, এটা করতো, আকাশ, 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 অ হবে কিন্তু, ক অ উচ্চারণ করি, ক এর সাথে অ উচ্চারণ হয়, বুঝতে পারলি, তাহলে ক প্লাস অ এরকম উচ্চারণ হবে, ঠিক আছে, বুঝা গেল, ক প্লাস অ প্লাস ল প্লাস অ আর ম হসন্ত, ঠিক আছে। ম হসন্ত মানে কি, মটা আমরা একবারই উচ্চারণ করি, কলম, হ্যাঁ। বাগধ্বনি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটা কি অবিভাজ্য ধ্বনি। তাহলে কি একটা বিভাজ্য আর একটা কি অবিভাজ্য ধ্বনি, বুঝা গেল। এবার বিভাজ্য ধ্বনি মানে কি, যে ধ্বনিকে ভাঙা যায়, ঠিক আছে, তাকে বলবো বিভাজ্য ধ্বনি, আর যে ধ্বনিকে ভাঙা যায় না তাকে কি বলবো, অবিভাজ্য ধ্বনি, বুঝা গেল। এবার বিভাজ্য ধ্বনি, এগুলোই প্রশ্ন আসবে, বলবে একটা বিভাজ্য ধ্বনির নাম বলো, একটা অবিভাজ্য ধ্বনির নাম বলো, এরকম বলে দিবে, ঠিক আছে। এবার আমরা পড়বো বিভাজ্য ধ্বনি, প্রথমে দেখবো বিভাজ্য তারপরে অবিভাজ্য, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথমে দেখবো কি বিভাজ্য ধ্বনি কয় প্রকার, বিভাজ্য ধ্বনি কয় প্রকার বলতো, বিভাজ্য ধ্বনি হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, এবার চলে আসবে স্বরধ্বনি, স্বরধ্বনি আর একটা কি
ব্যঞ্জন ধ্বনি, বুঝা গেল? তাহলে স্বরধ্বনি আর একটা কি ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। এবার বলতো স্বরবর্ণ কয়টা? স্বরধ্বনি, স্বরধ্বনি কয়টা দেখ, স্বরধ্বনি কি কি বলতো? স্বরধ্বনি হচ্ছে 11টা। কয়টা? 11টা। কি কি? তাহলে স্বরধ্বনি আমরা কাকে বলবো, এটা প্রথমে ডেফিনেশনটা বলে দিই। স্বরধ্বনি একবার বলে দিচ্ছি, মনে থেকে যাবে। তাহলে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হয়, ঠিক আছে, কারোর সাহায্য ছাড়াই নিজেই উচ্চারিত হতে পারে, তাহলে তাকে কি বলবো? স্বরধ্বনি। যেরকম উদাহরণ কি, অ, আ, হর্ষই, দীর্ঘই, ঠিক আছে, হর্ষ দীর্ঘ, ঠিক আছে। তারপরে আরেকটা হয় ঠিক আছে, ঠিক আছে, টাও হয়, বুঝা গেল? অজাফালা অজাফালা আকার ঠিক আছে। এটাও একটা ধ্বনি, কিন্তু ওটা বর্ণর মধ্যে পড়বে না। যখন বর্ণ লিখবো তখন 10টা স্বরবর্ণ, ঠিক আছে, কিন্তু যখন ধ্বনি লিখবো তখন কয়টা? 11টা ধ্বনি। তাহলে ধ্বনি কি, স্বরধ্বনি কাকে বলবো? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে কারোর সাহায্য ছাড়াই, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে নেবো স্বরধ্বনি কি কি বলতো। অ, তারপরে আ, তারপরে হর্ষই, তারপরে দীর্ঘই, তারপরে হর্ষৌ, তারপরে দীর্ঘ, তারপরে রি লি বাদ। হ্যাঁ, ওদের ভাই থেকে নাম কেটে গেছে, ঠিক আছে, রি লি বাদ। তাহলে এবার ওরা বাতিল, ওরা বাতিল পোলা পায়, ঠিক আছে। এবার হচ্ছে হর্ষ, তারপরে কি হবে? এ, তারপরে ওই, তারপরে ও, তারপরে আও, আর একটা হবে ঠিক আছে, আর একটা কি ঠিক আছে। তো কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কটা পাচ্ছি আমরা? 11টা স্বরধ্বনি, বোঝা গেল? হ্যাঁ, 11টা স্বরধ্বনি। কিন্তু যখন আমরা যদি বলি স্বরবর্ণ কয়টা, তাহলে কটা বলবো? টা তখন বাদ চলে যাবে, ঠিক আছে, টা বাদ। এটা হয় কি, এটাকে আমরা বর্ণ বলি, ওটা একটা ধ্বনি, ওটা শুধু আমরা উচ্চারণের সময় বলবো, কিন্তু লেখার সময় ওটা আমরা বলবো না, ঠিক আছে। তাহলে বর্ণ যদি বলি, তাহলে বর্ণ কটা? যদি বর্ণ বলি তাহলে বর্ণ হবে 10টা। কয়টা? 10টা। কিন্তু যখন ধ্বনি বলবো তখন হবে 11টা, বুঝা গেল? হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি আমরা পরে আলোচনা করবো, কিন্তু এই প্রথমে আমরা বলে দিচ্ছি যে ধ্বনি স্বরবর্ণের সাহায্যে কি হয়, স্বরধ্বনির সাহায্যে কি হয়, উচ্চারিত হয়, তাকে বলবো কি? ব্যঞ্জন ধ্বনি, বুঝতে পারলি? মানে এ অন্যের সাহারায় ই করবে, কি বলতো, উচ্চারণ হবে, কিন্তু এ একা একা উচ্চারণ হবে, বুঝতে পারলি? হ্যাঁ, এবার আমরা স্বরধ্বনির পাঠটা চলে আসবো, ঠিক আছে। স্বরধ্বনির পাঠটা অনেক বড় আছে, আজকে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। আর এখান থেকে এই পাঠটা থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, এবার মনোযোগ সহকারে সবাই বুঝবে, ঠিক আছে। লেখা হয়েছে এটা স্বরধ্বনি। স্বরধ্বনি কি বললাম? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে কারোর সাহায্য ছাড়াই, সেই ধ্বনিকে কি বলবো? স্বরবর্ণ। আর তার লিখিত রূপকে কি বলবো? লিখিত রূপকে কি বলবো? বর্ণ, স্বরবর্ণ, বুঝা গেল? হ্যাঁ, তাহলে এবার আমরা স্বরধ্বনি বলবো। তাহলে স্বরধ্বনি, হ্যাঁ, 2 প্রকার। হ্যাঁ, স্বরধ্বনি কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর, আর একটা হচ্ছে কি, কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে অবিভাজ্য, পূর্ণ পূর্ণ, ঠিক আছে, আর একটা হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি, 3 4 5 6 7, কটা হবে? 7টা। তাহলে পূর্ণ স্বরধ্বনি কয় প্রকার? 7টা, ঠিক আছে, 7টা। এবার আমরা পড়বো, হ্যাঁ, 2 নম্বর দ্বি স্বর, ঠিক আছে, দ্বি স্বর। এটাকে আরেকটা নাম বলা হয় কি জানিস? এটাকে মৌলিক বলা হয়, মৌলিক, ঠিক আছে, মৌলিক। আর এটা কি? দ্বি স্বর বা যৌগিক, যৌগিক স্বরধ্বনি। দেখ, যৌগিক স্বরধ্বনি কি বলতো? যৌগিক স্বরধ্বনি মানে হচ্ছে এর মধ্যে একাধিক বর্ণ থাকবে, ঠিক আছে, একাধিক স্বরবর্ণ থাকবে। যেরকম কি, যেরকম বললাম, দেখ, ওই, তাহলে ওই এর মধ্যে কি কি আছে বলতো? হ্যাঁ, ও আছে, হ্যাঁ, আর কি আছে? হর্ষই আছে। দেখ, দুটো আছে এর মধ্যে, দুটো লুকিয়ে আছে, এর জন্য এটাকে বলা হয় যুগ্ম, বুঝা গেল? হ্যাঁ, যুগ্ম মানে কি বলতো? বেশি থাকবে, একের বেশি থাকবে। তাহলে ওই, তারপর আর কি হতে পারে বলতো? আও, 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 আও কি কি থাকে আওর মধ্যে? আ থাকে, আর কি থাকে? হর্ষ, বুঝা গেল? এই যে দেখ, তাহলে আ থাকে আর হর্ষও থাকে, বুঝা গেল? তাহলে এটাকে, তাহলে যৌগিক স্বরধ্বনি এগুলোকে বলে, ঠিক আছে, বুঝা গেল? তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা আছে আমাদের? দুটো। কি কি? একটা এ, আর একটা কি? আও, ঠিক আছে। আর যদি বলি পূর্ণ বা মৌলিক স্বরধ্বনি, তাহলে কটা আছে? 7টা, বুঝা গেল? মৌলিক মানে কি বলতো? এদের আর ভাঙা যাবে না,
এদের কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না। ই উ এ ও আ ই ও, হ্যাঁ, তাহলে ভাঙা যাচ্ছে না। কিন্তু এদেরকে দেখ ভাঙা যাবে, এজন্য এদের বলা হয় যৌগিক বা দ্বিস্বর, ঠিক আছে, এখানে দ্বিস্বর, ঠিক আছে, দ্বিস্বর বা যৌগিক, ঠিক আছে, দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি। তাহলে যদি বলা হয় একটা যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও, তো কি বলবি? কি বলবি? টাকা, ওই বা আও, বুঝা গেল? আর যদি বলি মৌলিক স্বরধ্বনি নাম বল, তাহলে কি বলবি? ই এ ও আ, দীর্ঘই, দীর্ঘই, ঠিক আছে। তাহলে মনে রাখবি, তাহলে বিভাজ্য বা পূর্ণ স্বরধ্বনি কটা আছে? 7টা। আর দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি কটা আছে? 2টা। বুঝা গেল? এগুলোই পরীক্ষায় আসবে, বুঝা গেল? এবার আরেকটা আছে, এই যে যৌগিক স্বরধ্বনিটা যে গঠন হয়, ঠিক আছে, যৌগিক স্বরধ্বনি যেটা গঠন হয়, একটা হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি নিয়ে গঠন হয়, আর একটা কি অর্ধ স্বর নিয়ে গঠন হয়, ঠিক আছে, কি একটা অর্ধ স্বর। তাহলে এই অর্ধ স্বরটা কি বলতো? হ্যাঁ, অর্ধ স্বর, এই যে অর্ধ স্বর কয়টা আছে বলতো? অর্ধ স্বর, অর্ধ স্বর কয়টা আছে এখানে দেখ, অর্ধ স্বর, অর্ধ স্বর ধ্বনি কত আছে দেখ, অর্ধ স্বর কি কি আছে বলতো? যেগুলো উচ্চারণ করতে কি বলতো, মানে অল্প সময় লাগবে, অল্প সময়। তাহলে এখানে এটা বেশি উচ্চারণ করতে সময় লাগে না এটা বেশি উচ্চারণ করতে সময় লাগে বল, কে বলতে পারবি? এই দুটার মধ্যে কোনটা বেশি উচ্চারণ করতে সময় লাগে? হ্যাঁ, দীর্ঘই, ওর নামই তো দীর্ঘ, হ্যাঁ, ওর নামই তো দীর্ঘ আর হর্ষই, তাহলে দীর্ঘই, তাহলে এটা করতে বেশি সময় লাগে, আর এটা হচ্ছে অল্প সময়, তাহলে এটাকে বলে অর্ধস্বর, বুঝা গেল? তাহলে অর্ধস্বর কি? হর্ষই হবে। আর কি হবে বলতো? আর কি হবে? হর্ষ উ, ঠিক আছে, উ, তারপরে কি হবে? উ হয়ে গেল, তারপরে এ, তারপরে কি হবে বলতো? তারপরে আ হবে, অ হবে না, অ উচ্চারণ করতে বেশি সময় লাগে, ঠিক আছে, হ্যাঁ, অ, বেশি উচ্চারণ সময় লাগছে না, আ, আ হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে আটা উচ্চারণ করতে বেশি সময় লাগে না, আ, বুঝে গেল? তাহলে ওই জন্য এটা আটাও হবে কি? অর্ধস্বর। তাহলে কি হবে দেখ, এই যে যৌগিক স্বরটা দেখ কি কি নিয়ে গঠিত হয়, একটা পূর্ণ স্বরধ্বনি নিয়ে গঠিত হয়, আর একটা কি অর্ধ স্বরধ্বনি নিয়ে গঠিত হয়, বুঝা গেল? হ্যাঁ, তাহলে পূর্ণ স্বর, এটা যেরকম দেখ যৌগিক স্বরধ্বনিটা যেরকম বললাম, তাহলে এটা কি, ওটা কি বলতো? ও হবে, তাও এখানে, এখানে ও হবে, ওটা কি অর্ধস্বর, হ্যাঁ, ওটা অর্ধস্বর। তো দেখ একটা অর্ধস্বর, এখানে একটা অর্ধস্বর বসেছে, আর ই, আর এটাও একটা পূর্ণ স্বর, দেখ এই যে পূর্ণ স্বর, এটাও হচ্ছে একটা পূর্ণ স্বর, বুঝা গেল? হ্যাঁ, তাহলে একটা অর্ধস্বর, একটা কি পূর্ণ স্বর নিয়ে গঠিত। ক্লাস 1-এ চলে গেছি আমরা, ঠিক আছে। তাহলে এবার আমরা পড়বো কিছু কিছু বর্ণ আছে, যে বর্ণ স্বরবর্ণ, যেগুলো কি অল্প সময় লাগে, কিছু আবার দীর্ঘ সময় লাগে, কিছুটা আবার হ্যাঁ অনেক সময় লাগে, যেরকম বললাম, হ্যাঁ, যেরকম কি একটা বলা হয় স্বরবর্ণ যেটা ধরন অনুনাসিক স্বর, ঠিক আছে, কি বলতো? অনুনাসিক, অনুনাসিক স্বরবর্ণ, অনুনাসিক স্বর। তাহলে অনুনাসিক স্বর কি হবে? চাঁদ হয়ে গেল, চাঁদ থেকে কি হবে? চাঁদ, কি চাঁদ, এই চন্দ্রবিন্দুটা আসে ওই জন্য হয়ে গেল চাঁদ। তাহলে দেখ চাঁদ, তাহলে এখানে কি স্বরবর্ণটা নাক দিয়ে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, তাহলে ও এই জন্য এটাকে বলা হয় অনুনাসিক স্বর, বুঝা গেল? অনুনাসিক স্বর। কারণ আমরা যখন চাঁদ উচ্চারণ করবো কিনা, তো দেখবি আমার মুখটা দেখ চাঁদ, তাহলে নাক দিয়েও বায়ুটা আসছে আর মুখ দিয়েও না বায়ুটা আসছে, বুঝতে পারলি? তাহলে এই জন্য এগুলোকে বলা হয় অনুনাসিক স্বর। এবার আমরা চলে আসবো দীর্ঘ স্বর, কি দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর কি হবে? দীর্ঘ স্বর কি হবে বল, কে বলতে পারবি? দীর্ঘ স্বর ধ্বনি, দীর্ঘ স্বর ধ্বনি কি হবে রে? একটা হচ্ছে কি অ, অ উচ্চারণ করতে অনেক সময় লাগছে, তারপরে কি হবে বলতো? তারপরে দীর্ঘই, তারপরে কি হবে বলতো? দীর্ঘ, ঠিক আছে, তারপরে কি হবে? ওই, ঠিক আছে, আর একটা কি ওই। তাহলে এগুলো দেখ উচ্চারণ করতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে, ওই, ঠিক আছে, এই জন্য এগুলো বলা হয় দীর্ঘস্বর, বুঝা গেল? এবার বলবো হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর, হ্রস্ব স্বর কি বলতো? যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, ঠিক আছে, তাহলে কম সময় লাগে কোনগুলো? এ, তারপর কি হবে বলতো? ও, ওই কেন হবে? ওই তো এখানে, ওই তো দীর্ঘ সময় লাগছে, এ, ও, তারপরে কি বলতো? আ, তারপরে কি হবে? ই, হ্যাঁ, তারপরে কি হবে? উ, এই যে এইগুলো উচ্চারণ করতে কি আমাদের কম স্বর হচ্ছে। হ্রস্ব মানে কি বলতো? অল্প সময় লাগে, ঠিক আছে, হ্রস্ব মানে অল্প সময় লাগে, তাহলে এই জন্য এগুলোকে বলা হয় হ্রস্ব ধ্বনি, বুঝতে পারলি? কি
হ্রস্ব স্বর বা হ্রস্ব ধ্বনি, স্বরধ্বনি, তারপর দীর্ঘ স্বরধ্বনি আর অনুনাসিক চাঁদ। আবার আরেকটা আছে প্লুতো স্বর, কি আছে? প্লুতো, প্লুতো, প্লুতো স্বর, যেরকম এরকম বলি আমরা, বলি না রে ও গো, এরকম বলি কিনা, ঠিক আছে? তো ও এরকম হয়ে যাচ্ছে শেষের দিকে, এই জন্য এটা হচ্ছে দীর্ঘস্বর। যেরকম কি বললাম, যেরকম বললাম ও গো, ও গো, তারপরে এখানে আবার ও, আবার ও, আবার ও, আবার ও, ড্যাশ ড্যাশ ড্যাশ, হাইপেন হাইপেন। দেখ ও গো মানে জোর করে বলি না, টেনে বলছি, টেনে, তাহলে এই জন্য এটাকে বলা হয় প্লুতো। প্লুতো মানে টেনে বলা, ঠিক আছে? তাহলে প্লুতো স্বর কি? এই যে যেরকম ও গো, তারপরে কি হবে বল, একটা উদাহরণ দে, এরকম বলবি কই রে, রে এ, বুঝতে পারলি? শেষের দিকে এ, কই রে, বুঝা গেল? তারপরে কি হবে, আর আরো উদাহরণ দিতে পারিস? কোথায় রে, আয় রে, হ্যাঁ, এ এ হচ্ছে শেষের দিকে। দেখ ওই যে দেখ, এগুলো কি স্বরবর্ণ তো, হ্যাঁ, এই জন্য এগুলো বলা হয় প্লুতো স্বর। বুঝা গেল? মাথায় ঢুকেছে? কারো কোনো ডাউট? ডাউট নেই? সব ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে 10-এ 10 পাবি তোরা যদি ভালো। যোগ ই মানে ওটাকে টেনে ই বলা হচ্ছে, আর এটা এমনি ই, বুঝতে পারলি? মানে আমরা যখন লিখবো দীর্ঘই বানানটা, তখন কি লিখবি বলতো, জয় দীর্ঘি ঘয় রে, দীর্ঘ আর হর্ষই, মানে এটাকে দীর্ঘ দিয়ে, দীর্ঘ মানে বেশিক্ষণ ধরে উচ্চারণ করতে হবে, ওই জন্য বলছে দীর্ঘ ই, ঠিক আছে? তারপর যেরকম দীর্ঘ উ, এই যে এটাকে বলে দীর্ঘ উ, দীর্ঘ যোগ উ হয়ে যাবে, মানে উটাকে একটু টেনে বলতে হবে, ওই জন্য বলছি দীর্ঘ উ, মানে বেশি সময় লাগবে। দীর্ঘ মানে কি বেশি সময় লাগে, হ্যাঁ, ওই জন্য। বুঝা গেল? ডাউট ক্লিয়ার সবার? এনি ডাউট? হ্যাঁ, কারো কোনো ডাউট? এটা ছিল, এখান থেকে আসে কোশ্চেন, কিন্তু এবার এই যে পার্টটা বলবো এটা আরো ভাইটাল, এটা এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা পিরামিড আঁকবো, উল্টা পিরামিড। হ্যাঁ, একটা উল্টা পিরামিড আঁকবো আমরা। এই দেখ, এটা আঁকার পদ্ধতিটা দেখে নে, সবার মনে থাকবে, পরীক্ষায় মনে থাকবে। উল্টা পিরামিড আঁকবি মানে উল্টা ত্রিভুজ, ঠিক আছে? হ্যাঁ, আঁকলে এটা এটা তোরা খাতায় আঁকবি, খাতায় আঁক সাথে সাথে। তারপর কি বলতো, এইভাবে এখানে একটা রেখা দিবি আর এখানে একটা রেখা দিবি। কয়টা রেখা দিবি? দুইটা রেখা দিবি। বুঝা গেল? দুইটা রেখা দিলি, এবার এখান থেকে অ লিখতে শুরু করবি, এখানে অ, তারপর এখানে লিখবি আ, ঠিক আছে? তারপর এখানে লিখবি এ, ঠিক আছে? কি এ, অ আ এ, এগুলো কি বলতো, এগুলো হ্রস্ব স্বর, ঠিক আছে? মানে এগুলো এগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনিগুলো লিখবো শুধু, ঠিক আছে? বড় বড় দীর্ঘ ধ্বনিগুলো লিখবো না। তারপরে লিখবো কি বলতো, এখানে লিখবো ই, ঠিক আছে? এখানে লিখবো উ, তারপরে এখানে লিখবো ও, সরি এখানে লিখবো এ, আর এখানে লিখবো ও। বুঝা গেল? দেখ প্যাটার্নটা দেখে নে, প্যাটার্নটা দেখে নে, গুলিয়ে ফেলবি। এখান থেকে অ শুরু করবি, অ আ এ, হয়ে গেল? এইদিকে বোর্ডের দিকে তাকা, অ আ এ, এরকম আগে পিরামিড আঁকলি, দুটো রেখা দিলি পাশাপাশি, এবার অ আ এ হয়ে গেল। তারপরে এখান থেকে শুরু করবি, হ্যাঁ, অ আ, তারপরে হর্ষই আছে, হ্যাঁ, হর্ষটা উপর থেকে শুরু করবি। তারপর কি আছে? হর্ষ, তারপরে দীর্ঘ। দীর্ঘ আমি বললাম দীর্ঘ দিতে হবে না, শুধু শুধু সিম্পল গুলো দিতে হবে, তাহলে হর্ষ দিতে হবে, ঠিক আছে? আর এখানে কি এ, তারপরে এ, তারপরে ওই হওয়া উচিত ছিল, তো ওই হবে না, মানে ওইটা হবে না, এখানে ও আর আউটা হবে না। বুঝা গেল? ব্যাস, এই প্যাটার্নটা দেখে নিলি। এবার বল, আমরা যখন এগুলো উচ্চারণ করি কিনা, তখন দেখবি কোনটা ঠোঁটে লাগে, কোনটা দাঁতে লাগে, কোনটা তালুতে লাগে, কোনটা কণ্ঠে লাগে, কোনটা একটু বেশি উচ্চারণের সময় লাগে, কোনটা একটু কম উচ্চারণের সময় লাগবে। তো এখানে এটা আছে। তাহলে এবার আমি জানবো, দেখ যখন আ উচ্চারণ করছি, হ্যাঁ, আ উচ্চারণ করবি, তখন কি হবে দেখ, এরকম আ, ঠিক আছে? আ উচ্চারণ করবি, তখন দেখবি জিভটা নিচে থাকে, জিভটা নিচে থাকে কিনা প্র্যাকটিক্যাল কর। আ, আ, তাহলে জিভটা কি থাকছে? নিচে থাকছে, জিভটা নিচে থাকছে, এটা জীবের অবস্থান অনুসারে, ঠিক আছে? কি কি বললাম? জীবের, জীব, জীব মানে কি বলতো, জিহ্বা বা মূর্ধা, ঠিক আছে? মূর্ধা লিখবি, মূর্ধা অনুসারে, মূর্ধা অনুসারে অবস্থান, মূর্ধার অবস্থান অনুসারে, ঠিক আছে? মানে জিহ্বার অবস্থান অনুসারে এগুলো আমরা প্যাটার্ন গুলো করছি। তাহলে যখন আ উচ্চারণ করছি, তখন আমাদের জিহ্বাটা কোথায় থাকছে? নিচের দিকে থাকছে। এই জন্য এটাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি। কি? নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বর
ধ্বনি। বুঝা গেল? বুঝা গেল? এবার 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 এটা উচ্চারণ কর, অ। এবার অ উচ্চারণ করবি তো জিহ্বাটা একটু উপরে যাবে, দেখবি একটু উপরে যাচ্ছে, দেখ আ উচ্চারণ করলি অ, তাহলে জিহ্বাটা একটু উপরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জন্য এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বর। কি? নিম্ন মধ্য স্বর। ঠিক আছে, নিম্ন মধ্য স্বর। নিম্ন মধ্য কেন বলতো? কারণ এটা নিচে আছে আর মিডিলে আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন মধ্য। আর নিম্ন মধ্য কেন মধ্য কেন বলছে? কারণ এটা যখন আমরা উচ্চারণ করি অ আর এ, ঠিক আছে, অ আর আ এই লাইনে এই লাইনের বলতে হবে না, শুধু এই লাইন মানে এই লাইন হবে। ঠিক আছে, তাহলে অ আর এ উচ্চারণ যখন আমরা করব তখন উচ্চারণ কি পাচ্ছি বলতো? জিহ্বাটা আমাদের নিচে থেকে একটু উপরে যায়, বুঝতে পারলি? একটু উপরে যায়, ওই জন্য এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি। বুঝা গেল? এবার আমরা যখন এ আর ও উচ্চারণ করব, ঠিক আছে, এবার এ আর ও উচ্চারণ করব, তো প্রথমে আমরা দেখ ই আর ও উচ্চারণ করব, তখন দেখবি জিহ্বাটা সব থেকে উপরে চলে যায়। যাই ই উ, দেখবি জিহ্বাটা উপরে চলে যায়। ঠিক আছে, আমাদের যে মূর্ধাটা আছে ওটা কি উপরে চলে যায়, এই জন্য এটাকে বলা হয় উচ্চ উচ্চ স্বরধ্বনি। ঠিক আছে, কি বলে? উচ্চ স্বরধ্বনি। কোন দুটোকে বলতো উচ্চ স্বরধ্বনি বলে? হ্যাঁ, ই আর উ কে উচ্চ স্বরধ্বনি বোঝে। বোঝা গেল? এবার তার থেকে দেখবি এ আর ও, এবার এটা উচ্চারণ যখন করবি, এদিকে দেখ এ আর ও উচ্চারণ করবি তখন কি হবে দেখবি উপর থেকে জিহ্বাটা একটু হালকা নিচে আসবে, এ ও, এ ও, তাহলে দেখ একটু নিচে আসছে, তাহলে এই জন্য এটাকে বলে নিম্ন উচ্চ মধ্য। কি বলে? উচ্চ মধ্য, মানে উপরে আছে আর মধ্যে আছে, এই জন্য এটাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। বুঝা গেল? এবার এবার তো এটা হয়ে গেল। ঠিক আছে, এটা কি অনুষ্ঠানে বললাম? জিহ্বার অবস্থান অনুসারে। ঠিক আছে, জিহ্বার অবস্থান অনুসারে। তাহলে যদি তোদের প্রশ্ন করা হয় একটা নিম্ন মধ্য স্বরধ্বনির নাম বলো, তাহলে কি বলবি? হ্যাঁ হ্যাঁ, নিম্ন মধ্য স্বরধ্বনি আ, নিম্ন মধ্য স্বরধ্বনি আ, উচ্চ মধ্য স্বরধ্বনি ও, আর উচ্চ স্বরধ্বনি ই। আর সবাই বল, তাহলে তো আমি বলবো যে বুঝতে পেরেছিস। বুঝা গেল? এবার উচ্চ মধ্বনি। এবার দেখবি আবার আরেকটা আছে, এই আটা কিনা, আটা দেখবি আমরা যখন উচ্চারণ করি তখন কি বলতো, আটা যখন উচ্চারণ করি কিনা আবার জিহ্বাটা দেখবি মিডিলে থাকে, মিডিলে থাকে, কোনো কোনো সময় মিডিলে থাকে। ঠিক আছে, আটাও যখন উচ্চারণ করি, তো এই জন্য এটাকে কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয়। কি? কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয়। বুঝা গেল? তাহলে যদি বলা হয় একটা কেন্দ্রীয় স্বরধ্বনির নাম কি, তাহলে কি হবে? আ। তাহলে একমাত্র শুধু আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, এটা কথা মাথায় রাখবি। কাকে? আকে শুধু কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। এবার দেখ এই যে এই তিনটা উচ্চারণ করব তখন ই এ আ, এই তিনটা যখন উচ্চারণ করবো কিনা তখন আমাদের দেখবি জিহ্বাটা কি হবে বলতো? জিহ্বাটা আমাদের একটু কি হবে? প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে। দেখবি যেরকম ধর উচ্চারণ কর ই ই, মুখটা মুখটা আমাদের একটু প্রসারিত হচ্ছে ই, তারপরে দেখ এ, মুখ বন্ধ করে এ উচ্চারণ করতে পারবি? হ্যাঁ, হবে না। তাহলে এ, তাহলে মুখটা আমাদের খুলে বলতে হচ্ছে, এটাও বললে আমাদের মুখটা খুলে বলতে হচ্ছে। হ্যাঁ, এ, মুখটা খুলতে হচ্ছে, তাহলে আমরা কি মুখটা প্রসারিত হচ্ছে। তাহলে এই জন্য এই তিনটা স্বরধ্বনিকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। কি? প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি। যদি বলা হয় প্রসারিত স্বরধ্বনির নাম বলো, তাহলে কি কি বলবি? এ, তারপরে তারপরে কি বলবি? ই, তারপরে এ। বুঝা গেল? এবার দেখবি যখন উ ও আর অ উচ্চারণ করব, এদের ইন্টারেস্টিং ব্যাপার, ই উ ও যখন উচ্চারণ করবো এটার উল্টা ঠিক এটা হবে। এই তিনটার উল্টা এই তিনটা হবে। কেন বলতো? দেখবি দেখ উ উচ্চারণ করবি তখন দেখ আমাদের ঠোঁটটা এরকম হয়ে যাচ্ছে, উ গোল হয়ে যাচ্ছে, হ্যাঁ সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে, দেখ উ সংকুচিত হয়ে গেল, তারপরে কি ও সংকুচিত হয়ে গেল, তারপরে কি অ, এটাও সংকুচিত হয়ে গেল। আমার দেখ ঠোঁটটা দেখ উ ও, তারপরে কি তারপর একটা কি উ, তাহলে এরকম গোল গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সংকুচিত হয়ে যাচ্ছে, আর এটা কি ছিল? প্রসারিত ছিল। তাহলে এই জন্য এই তিনটা স্বরধ্বনিকে বলা হয় সংকুচিত স্বরধ্বনি। ঠিক আছে, কি বললাম? সংকুচিত স্বরধ্বনি। ঠিক আছে, সংকুচিত। তাহলে যদি বলা হয় প্রসারিত স্বরধ্বনি কয়টা? তিনটা। কি কি? ই এ এ। আর যদি বলা হয় সংকুচিত স্বরধ্বনি কয়টা? তাহলে দেখ উ ও অ। বুঝতে পারলি?
এবার আরেকটা পার্ট আছে এর, কি বলতো, যখন ই এ উচ্চারণ করি কিনা, তখন আমার জিহ্বাটা দেখবি সামনে থাকে না পিছনে থাকে, বল। ই এ আর উচ্চারণ যখন করি, জিহ্বাটা আমাদের সামনে থাকে না পিছনে থাকে? হ্যাঁ, সামনে থাকে। ঠিক আছে, জিহ্বাটা সামনে চলে আসছে, তারপরে কি আসছে, এ, এটাও সামনে চলে আসছে, তারপর কি আসছে, তাহলে জিহ্বাটা আমাদের কি হয়ে যাচ্ছে, সামনে চলে আসছে। তাহলে এই জন্য এই তিনটাকে আবার আরেকটা নাম বলা হয় সম্মুখ স্বরধ্বনি। কি? সম্মুখ স্বরধ্বনি। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটা কি, সম্মুখ। ঠিক আছে, তাহলে যদি বলা হয় প্রসারিত আর সম্মুখ স্বরধ্বনি, এই তিনটাকেই বলা হয়। বুঝা গেল? আর এটার উল্টা ঠিক এটা হবে, আরেকটা উল্টা কি হবে, পশ্চাৎ স্বরধ্বনি এটাকে বলা হয়। পশ্চাৎ। কেন পশ্চাৎ? হ্যাঁ, কেন পশ্চাৎ বলতো? এই তিনটাকে পশ্চাৎ কেন বলা হয়? হ্যাঁ, কারণ যখন এইটা তিনটা উচ্চারণ করবি তখন জিহ্বাটা আমাদের পিছনে চলে যাবে। ঠিক আছে, যাবে, দেখ, ই একটু পিছনে যাচ্ছে, উ উ উ, প্র্যাকটিক্যাল কর, উ, তারপরে ও, অ, দেখবি একটু জিহ্বাটা কি হচ্ছে, একটু পিছনের দিকে চলে যাচ্ছে। এই জন্য এই তিনটাকে আরেকটা নাম বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। বুঝা গেল? কি নাম? পশ্চাৎ স্বরধ্বনি। বুঝা গেল? এবার আরেকটা নাম আছে, আরেকটা আছে, হ্যাঁ আরেকটা আছে। এবার যখন আমরা যখন বল আ বলি, বলি, তখন আমাদের মুখটা খুলে যায় তো, হ্যাঁ, খুলে যায়। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয়, এটাকে দাঁড়া, আরেকটা নাম দিলে হয় বিবৃত। কি বলা হয়? বিবৃত স্বরধ্বনি, এটার নাম আরেকটা বিবৃত। তাহলে বিবৃত স্বরধ্বনি কি হবে? হবে। তাহলে এটার কটা নাম হলো? বিবৃত, নিম্ন স্বরধ্বনি, আর একটা কি, কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে তিনটা নাম পেয়ে গেলাম আমরা আয়ের। ঠিক আছে, তিনটা নাম পেয়ে গেলাম কার? আয়ের তিনটা নাম পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখ, এবার আর উচ্চারণ করবো, তখন আমাদের একটু মুখটা কি হবে, প্রসারিত হবে, একটু হবে, একটু খুলবে। খুললে বেশি খুলছে। ঠিক আছে, এবার খুললে একটু খুলবে মুখটা, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি, মধ্য বিবৃত, নিম্ন মধ্য বিবৃত। কি? নিম্ন মধ্য বিবৃত। ঠিক আছে, বোঝা গেল? নিম্ন মধ্য বিবৃত। তাহলে কি কি নিম্ন মধ্য বিবৃত স্বরধ্বনি আছে বলতো? হ্যাঁ, আর অ। বুঝা গেল? বল বল, নিম্ন মধ্য বিবৃত স্বরধ্বনি কয়টা আছে? দুটা। কি কি? হ্যাঁ, আর অ। বুঝা গেল? এবার এটা দেখ, যখন ই আর ও উচ্চারণ করছি, হ্যাঁ, তখন আমাদের মুখটা কিন্তু পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে। এরকম দেখ, ই উ, ই উ, মানে আর ই উচ্চারণ কর, তাহলে বুঝতে পারবি। বললে অনেকটাই মুখটা খুলছে, আর ই বললে অল্প অল্প মুখটা খুলছে, কিন্তু খুবই অল্প। ঠিক আছে, এই জন্য এটার উল্টো হয়ে যাবে এটা। ঠিক আছে, এটার বিপরীত হয়ে যাবে কি, এটা। তাহলে এটা যদি বিবৃত হয়, তাহলে এটা কি হবে, সংবৃত। ঠিক আছে, কি, সংবৃত। এটাকে বলা হয় কি, সংবৃত। ঠিক আছে, তাহলে সংবৃত স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি কয়টা আছে? ই আর হর্ষ। বুঝা গেল? সংবৃত স্বরধ্বনি কয়টা? ই আর উ। ঠিক আছে, তাহলে এবার এ আর ও, এটারও তো নাম দিতে হবে। হ্যাঁ, তাহলে এটার নাম হয়ে যাবে কি, উচ্চ মধ্য সংবৃত। ঠিক আছে, কি, উচ্চ মধ্য সংবৃত। ঠিক আছে, আর এটা কি ছিল রে, নিম্ন মধ্য এমনি স্বরধ্বনি ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? এইখানেই আমাদের শেষ হয়ে গেল স্বরধ্বনির পাঠটা। বল, কারো কোনো ডাউট আছে? বল, বোঝার কোনো উপায় যদি থাকে। তাহলে এবার আমি বলছি, তোরা বলবি যে কোনটা স্বরধ্বনি। তোরা বলতো দেখি, তুই বল নয়ন, একটা পশ্চাৎ স্বরধ্বনির নাম বল। পশ্চাৎ, এখানে দেখে বল, পশ্চাৎ স্বরধ্বনির নাম বল। পশ্চাৎ স্বরধ্বনি কয়টা আছে? তিনটা আছে। তাহলে তিনটার মধ্যে একটার নাম বলে দে। কি হবে? হ্যাঁ, এই যে অ, ই, ও। তুই বল একটা, তুই বল কেন্দ্রীয় স্বরধ্বনির নাম বল একটা। ঠিক আছে, বুঝা গেল? তুই বল একটা উচ্চ মধ্য স্বরধ্বনির নাম বল। উচ্চ মধ্য স্বরধ্বনি, হ্যাঁ, এখানে দেখ ডায়াগ্রামটা দেখ। হ্যাঁ, উচ্চ মধ্য কোথায় লেখা আছে? উচ্চ মধ্য কোথায় লেখা আছে? উপরে লেখা আছে। তাহলে এই দুটো হবে। হ্যাঁ, হয়ে গেল ওষ্ঠ।